বিশ্বের ন্যায় বাংলাদেশেও হৃদরোগীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে এবং এই মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য সংখ্যক। এই মৃত্যু কমানোর জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের সব ধরনের হৃদরোগীদের ভরসার কেন্দ্রে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের যাবতীয় কার্যক্রম, সফলতা, কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা, সব নিয়ে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের যাবতীয় বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার ওয়াদুদ চৌধুরী, পরিচালক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনি 7 মাস হলো দায়িত্ব নিয়েছেন। আপনি এর আগে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ এবং এটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি হাসপাতাল, দুটোর পার্থক্য আপনার চোখে আসলে আপনি কিভাবে দেখেন? দুটো এভাবে বলা যায়, ঢাকা মেডিকেল কলেজ হলো সবকটা রোগের সব ধরনের চিকিৎসার জন্য একটা বিশাল ভরসার স্থল। তো সেটা যদি একটা বিশাল বই হয়, কার্ডিওলজি বিভাগ ছিল বা কার্ডিয়াক সার্জারি বিভাগ, দুটো মিলে সেটা হলো সেই বইয়ের একটা চ্যাপ্টার। এখানে সেই চ্যাপ্টারটাই বই, কাজে এখানে সব ধরনের হৃদরোগ, তার মেডিকেল ট্রিটমেন্ট, তার সার্জিক্যাল ট্রিটমেন্ট, বয়স্কদের ট্রিটমেন্ট, বাচ্চাদের ট্রিটমেন্ট, এই সব ধরনের ট্রিটমেন্টের জন্য এটি একটা পূর্ণাঙ্গ হৃদরোগীদের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল। ঢাকা মেডিকেল হলো সব রোগীদের জন্য কম বেশি মিলিয়ে একটা হাসপাতাল। একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা স্পেশালাইজ হাসপাতাল বলি, তার মানে হলো তার মধ্যে স্পেশালাইজ ট্রিটমেন্ট থাকতে হবে, স্পেশালাইজ রোগীদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। একটা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে কিন্তু আপনি একটা রোগীর মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুর জন্যই আপনি বিশেষজ্ঞ পাবেন, কিন্তু যখন গভীরে যেতে চাইবেন তখন ওই একটা হসপিটালের পক্ষে সব কিছুর বিশেষায়িত চিকিৎসা দেওয়া অতটা সম্ভব না। এটাই হলো বেশগুণ। কিন্তু স্যার, আমরা যতগুলো হাসপাতালকে বিশেষায়িত বলছি বা পূর্ণাঙ্গ বলার চেষ্টা করছি, সেটি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট বলতে পারেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বলতে পারেন, বা নিউরোসায়েন্স, আমরা যাই বলি না কেন, সেই অর্থে আমরা পূর্ণাঙ্গ হতে পেরেছি কিনা বা এখানে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? সীমাবদ্ধতা থাকে 3টি জায়গাতে। জি। একটা হচ্ছে যে আমার এক্সপার্টাইজ লেভেল কতটুকু, দ্বিতীয়টা হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার সেটার জন্য উপযুক্ত কিনা, তৃতীয়টা হচ্ছে আমার ফান্ডিংয়ের অবস্থা কেমন। আমি তৃতীয়টা থেকে আসি। আমার দেশে আইদার গভর্নমেন্ট সব কিছু করে দিচ্ছে অথবা আপনি নিজের পকেট থেকে টাকাটা দিচ্ছেন, ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই। তার মানে যখন হৃদরোগের মতো একটা চিকিৎসা করতে গেলে যেখানে অনেক খরচের ব্যাপার হয়ে যায়, তখন গরিব রোগীরা খুব বিপদে পড়ে যায়। তারা হঠাৎ করে এতগুলো টাকা কোত্থেকে পাবে? ইন্স্যুরেন্সের যদি ব্যবস্থা থাকতো, সে কিন্তু 6 মাসে, বছরে ধীরে ধীরে সেই টাকাটা দিতে পারত। অসংখ্য মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোকেরাও সেটা কিন্তু নিতে পারত। এক্ষেত্রে সরকার সাহায্য না করলে তারা সেটা পারে না। আমার এখানে যেটা সুবিধা, যেমন উচ্চবিত্তরা তাকে নিজের পকেট থেকে টাকা দিয়ে দে ক্যান বাই অ্যান্ড গেট দ্য ডিজায়ার্ড লেভেল অফ ট্রিটমেন্ট, কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্তের জন্য এটা কষ্ট হয়ে যায়। এখানে যেটা হয়, সরকার আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, এক্সপার্টাইজ দিচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক ডিভাইস, ইকুইপমেন্ট, পেসমেকার, স্ট্যান্ড, বাচ্চাদের যে ছিদ্র, হার্টের ছিদ্র বন্ধ হওয়ার যে ডিভাইসগুলো, অপারেশনের ব্যবস্থা করে দেওয়া, সবই কিন্তু গভর্নমেন্ট একেবারে কম পয়সা করে দিচ্ছে। যে অপারেশনটা বাইরে করতে আপনার 5 লাখ টাকা লাগবে, এখানে হয়তো সেটা আপনার আউট অফ পকেট খরচ করে 50,000 টাকা লাগছে। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এটা এখানকার সুবিধা, সরকারি ব্যবস্থাপনা থাকার কারণে। সীমাবদ্ধতা থাকবে না? অবশ্যই থাকবে। আপনার 171 মিলিয়ন পিপল 2023-এর সেন্সাস অনুযায়ী, তো 171 মানে 17 কোটির উপরে। এত মানুষের জন্য এই হাসপাতালটা হলো 1250 বেডের হাসপাতাল। রুগী থাকে 1500 থেকে 1600, তার মানে 300 থেকে 400 রুগী তার কিন্তু বিছানা পাচ্ছে না, সে ফ্লোরে থাকছে। বৈশিষ্ট্যটা কি? ফ্লোরে থাকছে কিন্তু কম বেশি চিকিৎসা সে পাবে। এই বৈশিষ্ট্যটা আমার ঢাকা মেডিকেল কলেজেরও আছে। সেখানে আমরা কোনো রুগীকে কিন্তু ফেরত দিই না। আমাদের এখানে আছে, কোনো রুগীকে আমরা ফেরত দিই না। হ্যাঁ, আমি আপনাকে
আরাম আয়েশের ব্যবস্থা কিন্তু অতটা করে দিতে করে দিতে পারছি না। পারছেন না। কিন্তু আমরা চেষ্টা করি চিকিৎসাটা যেন কম বেশির জন্য আপনি পান যেটুকু সম্ভব। স্যার আরেকটু জানতে চাই যে ঢাকা মেডিকেল থেকে এখানে আসবার পরে আপনি যখন দায়িত্ব নিলেন, মানে এই হাসপাতালকে আপনি আগে আপনার দেখা একরকম, আপনি দায়িত্ব নেবার পরে তার খুঁটিনাটি সবকিছু আপনি দেখেছেন, মানে কি অবস্থায় হাসপাতালটাকে আপনি পেলেন? এটা একটা আসলে খুব দুঃখের ব্যাপার। হ্যাঁ। প্রশাসনিক অব্যবস্থাপনা কি জিনিস হতে পারে আমি সেটা এখানে দেখেছি। আমি দেখলাম যে অফিসের স্টাফরা, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা 11টা 11:30টার সময় কেউ হেলে দুলে আসছেন, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। হুম। এখানে আউটডোরে টিকিট কাটার জন্য বেলা 1টা পর্যন্ত লম্বা লাইন হয়ে আছে। কেন? যে কম্পিউটার সার্ভার খুব স্লো। আমি বললাম যে কী ব্যাপার, তোমার কি এটা বুথ বাড়ানো যায় না? দেখা গেলো স্পেস লিমিটেড। বলে সার্ভার স্লো, এটা কী করে বাড়ানো যায়? বলে এটা একটু মেরামতি করতে হবে, একটু র্যাম বাড়াতে হবে, কয়েকটা জিনিস কিনতে হবে। বললাম কেন? এখন দেখবেন 9টা 10টার মধ্যে কিন্তু ভিড় নেই, সেই লাইন কমে গেছে। তার মানে চাইলে কিন্তু সম্ভব। এবং এবং কম্পিউটারের পরিচ্ছন্নতা, কম্পিউটারের গতির কারণেও যে মানে লাইন যে দীর্ঘ হচ্ছে সেটা তো আমরা কোনোদিন আলোচনাতে শুনিও নি। করিনি তো। উপযুক্ত লোক কিন্তু আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ওরে বলতো এটা কী করা যায়? বললো স্যার এটা করেন। আমি বললাম ঠিক আছে। অ্যাকাউন্ট সার্ভিসকে ডেকে বললাম ওর জন্য তো এই জিনিসগুলো কেনা লাগবে, এটাকে আমরা এইভাবে আমরা কি কিনতে পারবো? বললো স্যার আমার এই ইয়ের মধ্যে আমি এইটুকু কিনতে পারবো, করে দাও, হয়ে গেল। মানে ইচ্ছা থাকতে হবে। আমি নিজে গিয়ে কি সার্ভার ঠিক করেছি তা তো না, আমি করিয়ে নিয়েছি এবং সেটা সম্ভব করে দেখিয়েছি। ক্লিনলিনেস, এই হাসপাতালে আসার পরে আপনারা অবাক হয়ে যাবেন, টন টন ময়লা সরাতে হয়েছে। মানে অবিশ্বাস, এটা হাসপাতাল থেকে টন টন ময়লা কই থেকে বেরিয়েছে এখান থেকে। এই যে বাগানে বসে আছি, এই বাগানটা পুরো একটা জঙ্গল ছিল। আমি এটা সাফ করার ব্যবস্থা করলাম। এক মালি আমাদের, সে পিআরএলে গেছে রিটায়ারমেন্টে। যখন কাজ শুরু হলো সে এসে বললো স্যার আমার ভালো লাগে, আমি কাজ করি। করো। সে মনে আনন্দে কাজ করা শুরু করলো। মানুষকে কাজ করার এনভায়রনমেন্ট তৈরি করে দিলে, অ্যাপ্রিসিয়েশন দিলে, তাকে সময় মতো সুযোগ মতো যে ভালো কাজটা করলো সেটা প্রশংসা করলে অনেক ভালো কাজ সম্ভব। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা সিঁড়িতে, প্রত্যেকটা কোণাতে যে পরিমাণ ময়লা একদম দেয়ালের গায়ে লেগে গেছিল, সেটা সাফ করতে আমার লোকদের জান বেরিয়ে গেছে। আমার ওয়ার্ড মাস্টাররা বলল যে আপনি আমাদের 2 মাসে যা কাজ করিয়েছেন আমরা 2 বছরে সেটা করি নাই। তারপরে যে কথাটা বললো, স্যার কিন্তু এখন ভালোই লাগে, এই যে পরিষ্কার হয়েছে এটার জন্য ভালোই লাগে। আমি একটা কথা বলি, জি, একটা হাসপাতালে এসে আপনি একটা পরিষ্কার এনভায়রনমেন্ট চান না? অবশ্যই চাই। বাথরুমটা আপনি পরিষ্কার চান না? অবশ্যই চাই। আমার হাসপাতালে ঘুরে দেখবেন গন্ধ পাবেন না। এটা এনশিওর করতে আমাকে যে কি পরিশ্রম করাতে হয়েছে, আমার কাজকে সুপারভিশন করিয়ে নেওয়া, কোথায় কি আছে সেটা খুঁজে বের করে দেয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ তো তাই, কাজটা করিয়ে নিতে হবে। করানো সম্ভব হয়েছে। আগের রেজিমে সেটার কোনো অস্তিত্ব ছিল বলে মনে হয় না। আচ্ছা স্যার, আরও জানতে চাই যে এটি তো ক্লিনলিনেস বা হচ্ছে লাইন দীর্ঘ সেটি কমানো, এটা একভাবে আপনি দেখছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দিকটা ঠিক করা। অ্যাডমিনিস্ট্রেটিভ দেখছেন, মানে ক্লিনিক্যাল দিক থেকে আপনি যেহেতু একেবারে দেশের স্বনামধন্য একজন ফিজিশিয়ান, ক্লিনিশিয়ান আমি যেভাবে বলি না কেন, সেই জায়গাতে আপনি নজর কতদূর দিয়েছেন? আমি যেটা বলি, তুমি একটা এনভায়রনমেন্ট তৈরি করে একটা লোককে বলে এবার তুমি কাজটা করো, জি, তার মনে কিন্তু কাজের আগ্রহ বাড়বে। বটেই। এবং তারপরে এনশিওর করো অ্যাকাউন্টেবল। সে কোনো কাজে যদি ভুল করে তাকে বলো তোমার এই কাজটা কিন্তু ঠিক হয়নি, তুমি এভাবে করলে ঠিক হতো। প্রথমবারে নরম গলায়, দ্বিতীয়বারে একটু শক্ত গলায়, তৃতীয়বারে কড়া গলায়, এভাবে করলে কিন্তু কাজ হয়। অ্যাকাউন্টেবিলিটি এটা ছিল না, এটা কিন্তু এনশিওর করতে হয়েছে আমাকে। একটা এক্সাম্পল দেব, আমি যখন প্রথম আসি তখন শুনলাম সার্জারিতে আমাদের ডেথ রেট হলো 15%-এর উপর। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। এটা কার্ডিয়াক সার্জারি করতে 15% রুগী মারা যায়, ওই হাসপাতালে অপারেশন বন্ধ করে দেওয়া উচিত। আমি বললাম ঠিক আছে, রুগী মারা যেতে পারে বুঝলাম, খারাপ রুগী মারা যেতে পারে, কিন্তু তোমরা আমাকে প্রতিটা মৃত্যুর কারণটা একটু আমার সাথে আলোচনা করবে, কেন মারা গেল, আমরা কি মৃত্যুটা আটকাতে পারতাম? 2 মাস পরে দেখা গেল সেটা অ্যারাউন্ড 7.2% হয়ে গেছে। 4 মাস পরে দেখা গেল সেটা 3%-এর নিচে নেমে এসছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো 3%-এর কম হতে হবে। হয়েছে তো, করা সম্ভব তো। আমি কি অপারেশন করছি তা তো না,
আমি শুধু এনশিওর করেছি যে প্রত্যেকে তার কাজের জন্য অ্যাকাউন্টেবল হবে। যদি কোথাও ত্রুটি থাকে, কোথাও যদি ডেফিসিট থাকে, সেটা কেন হলো, সেটা কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা কি আমার ক্লিনিক্যাল, সেটা কি আমার ল্যাক অফ অ্যাওয়ারনেস, নাকি আমার কেয়ারলেসনেস, ট্রু। আমার ইচ্ছার জন্য নাকি অনিচ্ছাকৃত ভুলের জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি কি সব রুগীকে বাঁচাতে পারবো না? পারবো না, কিন্তু কিন্তু আমার চেষ্টাটা আমি সর্বোচ্চ যদি ছিল এমনভাবে কিনা। চেষ্টা করব রুগীর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় জন্য আত্মীয় স্বজন আমাকে সান্ত্বনা দিয়ে যায় যে আপনারা চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন। আমাদের তকদিরে ছিল না। হুম। মানুষ তো মারা যাবেই, কিন্তু সেটার জন্য অনেক কমে আসে। এই হাসপাতালে আমি স্ট্যাটিস্টিক্স বলি, আমরা কি পরিমাণ রুগী যে এখানে আমরা ডিল করতে হয়। গত বছরে 2024-এর আমার এখানে সব কম্পিউটার অটোমেটেড, কাজেই সমস্ত স্ট্যাটিস্টিক্স একদম নেট চলে যাচ্ছে, ডকুমেন্টেড হয়ে যাচ্ছে। গত বছর এখানে ইনডোরে 1,07,000-এর উপর রুগী ট্রিটমেন্ট পেয়েছে, আউটডোরে 2,07,000-এর উপর রুগী ট্রিটমেন্ট পেয়েছে, ইমার্জেন্সিতে 1,70,000-এর উপরে রুগী ট্রিটমেন্ট পেয়েছে, এবং প্রতি বছর অ্যারাউন্ড 10% করে আউটডোর ইমার্জেন্সি রুগী বাড়ছে, ইনডোরে 3% করে বাড়ছে। এখন বলেন যে কী পরিমাণ রুগী এখানে হ্যান্ডেল করতে হয়। এই হাসপাতালে এই জন্য ক্লিনলিনেস, ক্লিনিক্যাল এফিসিয়েন্সি, এগুলো মেনটেন করা বিরাট একটা চ্যালেঞ্জ। আমাদের ফান্ড এবং লোকবল, বিশেষ করে ধরেন ক্লিনলিনেসের ব্যাপারে যে ক্লিনার, সুইপার, আমাদের সাপোর্ট স্টাফ, সেটা কিন্তু আমাদের অনেক কম, অনেক কম। অনেক কম। সেটা আমাদের ঘাটতি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। স্যার আপনার কাছে জানবো যে আপনি তো মৃত্যুর পরিসংখ্যান বললেন যে সার্জারি বিভাগে আপনি মৃত্যু কিভাবে 14% থেকে 3%-এর কাছাকাছি, 15%-এর ওপর থেকে নিয়ে এসছেন। এই হাসপাতালেই আজ থেকে 6-7 বছর আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম যে সংক্রমণের কারণে 7 জন রোগীর একই সময়ে মৃত্যু হয়েছিল। এটি ওই সময়ে একটি গণমাধ্যমে কেবল আমিই প্রথম করেছিলাম। এটি নিয়ে হাসপাতালের সাথে আমার অনেক টানাপোড়েন হয়েছে। এই যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, টন টন ময়লা আপনি ফেলেছেন, আমি যদি আপনাকে সংক্রমণের চিত্রর কথা জানতে চাই, সেটি আপনি কি অবস্থায় পেয়েছেন, এখন আপনি কি দেখছেন, এটির কারণে মৃত্যুর পরিসংখ্যান কেমন, সব মিলে যদি বলেন। একটা হাসপাতালে ইনফেকশন ডিজিজ কন্ট্রোল বলে একটা সেল থাকা উচিত, জি। যারা যে কী ধরনের অর্গানিজম আছে, সেই অর্গানিজমগুলো বর্তমানে কোন অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ, কোনটায় রেজিস্ট্যান্ট, কাজ করবে না, সেটা তারা রেগুলার একটা পিকচার বাকি ডাক্তারদের জানাবে। এবং আপনি যেসব জায়গায় অপারেশন হচ্ছে, প্রসিডিওর হচ্ছে, সেখান থেকে কালচার নিয়ে টেস্ট করবেন যে ওখানে কোনো রোগ জীবাণু আছে কি না। আমার এই হাসপাতালে সেরকম কিছু ছিল না, এখন আছে, এখন আছে, আমি করেছি। মাইক্রোবায়োলজি আমি আসলাম, এসে ওই মৃত্যুর হার দেখে আমি বললাম তার মানে তো ইনফেকশন একটা বড় কারণ। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে বললাম তোমরা একটু কালচার নাও বিভিন্ন জায়গা থেকে, সেটা ওই যে ওটি টেবিল থেকে নাও, টেবিল থেকে সোয়াব নিয়ে নাও, ট্রলি যেটা আছে ট্রলি থেকে নাও, বিভিন্ন যন্ত্রপাতি থেকে নাও। তো তারা স্ট্যাটিস্টিক শুনলে অবাক হয়ে যাবেন, 14টা জায়গা থেকে নিল এরকম, 10টার মধ্যে স্টেফ ওরিয়াস নামে মারাত্মক একটা অর্গানিজমের গ্রোথ হলো। যখন আমরা দেখলাম কোথায় কোথায় আছে, ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হলো দয়া করে এগুলো ক্লিন করার ব্যবস্থা করো, প্রিকশন নাও। 4 মাস পরে তারা এটা রিপিট করলো, এবারে 14টার মধ্যে 4টায় গ্রোথ আসলো, শুধু ক্লিনলিনেসের জন্য কমে গেল। এবং যেটা আসলো দেখা গেলো ট্রলি থেকে আসতেছে বা এটা থেকে আসতেছে। খেয়াল করে যে জায়গাগুলো আমরা পাত্তা দেই না, সেখানেও কিন্তু ইনফেকশন আপনার ছড়াতে পারে। এই অ্যাওয়ারনেসটা আগে ছিল না। না, আরেকটু বলি যে কালচার রিপোর্টে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট তারা একটা প্রতিবেদন তৈরি করলো আমার কথা অনুযায়ী। তো সেটা তারা দেখালো যে যে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে বেশিরভাগ অর্গানিজমই তার 40% থেকে 60% সেন্সিটিভ, বাকিগুলো সেন্সিটিভ না। এটা ভয়াবহ একটা কঠিন ব্যাপার। আবার যে অ্যান্টিবায়োটিকটা আমরা খেয়াল করছি না সেটা কিন্তু সেন্সিটিভ। তার মানে এই যে প্যাটার্ন অফ অ্যান্টিবায়োটিক ইউজটা আমি যে এই রিপোর্টে ফিডব্যাক নিয়ে করা, ব্লাড কালচারের রিপোর্ট, ইউরিন কালচারের রিপোর্টগুলো দেখে যে গত 6 মাসে আমার যে টোটাল রিপোর্ট এসছে
সেটা প্যাটার্ন অফ ইনফেকশন কীরকম, প্যাটার্ন অফ রেজিস্ট্যান্স কীরকম, প্যাটার্ন অফ সেন্সিটিভিটি কীরকম, জি সেটা অনুযায়ী কিন্তু আপনি আপনার ক্লিনিক্যাল ডিসিশনগুলো চেঞ্জ করে ফেলতে পারেন। জি সেটা কিন্তু হচ্ছে হচ্ছে। এবং আশা করি সামনে আরও হবে। কিন্তু স্যার এই সময়েও আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে পরীক্ষা নিরীক্ষা না হওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের অনেকের মাধ্যমে টেস্টগুলা অন্য কোনো জায়গায় করতে বলা হতো, অনেকে বাধ্য হয়ে করতো, আবার ওই টেস্ট আছে কিন্তু বলা হতো যে এখানে নেই, আপনি অন্য জায়গায় করেন বা অন্য জায়গায় ভালো হয়। স্যার এই জায়গাতে আপনি কোনো সমস্যার সমাধান আনতে পেরেছেন কিন্তু? কিছুটা 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 এই যে পাঠানো হয় তার কিন্তু দুটো কারণ আছে। দুটো কারণ, একটা হলো ইচ্ছাকৃত, আরেকটা হলো বাধ্য হয়ে। বাধ্য হয়ে। কারণ আমি যখন একটা পেশেন্টের জ্বর কমছে না, আমার কালচার রিপোর্ট বলছে গ্রোথ হয়নি, আমি বলবো ভাই এটা আইসিডিআরডি থেকে করা, ওরা কিছু জি। স্পেশাল কালচার ফ্যাসিলিটি আছে, হুম। সেটা তারা করতে পারে। কাজেই সেটা হলো বাধ্য হয়ে। অথবা আমার এখানে সিটি স্ক্যান মেশিন নেই, এমআরআই মেশিন নেই, আমাকে একটু নিউরোসায়েন্সে পাঠাতে হচ্ছে। যেটা করা সম্ভব যে আপনি এটা কোথায় পাঠাচ্ছেন, একটা প্রাইভেট ইনস্টিটিউশনে পাঠাচ্ছেন নাকি একটা সরকারি হাসপাতালে, পাশে যেমন সিটি স্ক্যানের জন্য আমরা সৌরাঞ্জি হাসপাতালে পাঠাই অথবা নিউরোসায়েন্স ইনস্টিটিউটে পাঠাই, এমআরআইয়ের জন্য আমরা নিউরোসায়েন্স কিন্তু ইনস্টিটিউট। স্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য এই টেস্টগুলো কি অনেক বড়? অনেক জরুরি। না না জরুরি, কিন্তু এটা কেন থাকবে না স্যার? এটা আমার প্রশ্ন। এটা কথা তো এটাই, ফান্ডিং। আমার এখানে সিটি স্ক্যান মেশিন বহু বছর আগে নষ্ট হয়েছে, ওটা কোনো মতে ঠিক হয়নি। আমি বহু চেষ্টা চরিত্র করে ফান্ডিংয়ের চেষ্টা করলাম, ফান্ডিংয়ের ব্যবস্থা হলো, কিন্তু সরকারি সিস্টেম এমনভাবে আমাকে টাকা দেওয়া হলো তুমি একটা সিটি স্ক্যান মেশিন কেনো, সেটা দিতে দিতে এত দেরি করা হলো, সেই ফান্ড ছাড়ার ব্যাপারে এত দীর্ঘসূত্রিতা করা হলো, আমি কিন্তু এই জুন মাসের মধ্যে সেটা কিনতে পারবো না। কাজে আমার আশা ছেড়ে দিয়েছি। আমার প্ল্যান হলো তুমি নেক্সট জুলাই থেকে যখন অর্থবছর শুরু হবে তখন আবার লেগে থেকে সেটা যদি আদায় করতে পারি। জি, কিন্তু কোন পরীক্ষাগুলো স্যার আপনি আসার পরে চালু করতে পেরেছেন যেগুলো ছিল না অন্য? খুব সিম্পল জিনিস। জি, একটা চেস্ট পেইন নিয়ে আসলে একটা বেসিক টেস্ট হলো ইসিজি আর একটা ব্লাড টেস্ট ট্রপোনিন আই, জি, আর হার্ট ফেলিয়ার যদি হয় অ্যান্টিপ্রোবিন। এখানে এখন আমরা ব্যবস্থা করেছি যে ইমার্জেন্সিতে ট্রপোনিন আই 15-20 মিনিটের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। আচ্ছা, রুগীকে 400 টাকা না 500 টাকা মাত্র খরচ করতে হয়, স্ট্রিপটা সে কিনে নিতে হয়, স্ট্রিপটা সে কিনে দিবে, বাকি মেশিনটা আমাদের ফ্রি আছে, সেটা আমরা করে দিতে পারছি। ওর কিন্তু ইনস্ট্যান্টলি আপনি কিন্তু জানতে পারছেন তার ভর্তি হওয়া লাগবে কি লাগবে না, তার এই চেস্ট পেনটা আসলে হার্টের হওয়ার সম্ভাবনা কতটুকু নাকি সম্ভাবনা নেই। কেন এই কথা? ইসিজিতে 25% ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ আসে না সহজে, অনেক পরে আসে। রোগীর কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে, ইসিজি চেঞ্জ আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট দেরি হয়ে যাচ্ছে। আমি ট্রপোনিন দিয়ে সেটা কিন্তু নিশ্চিত হতে পারছি। অনেক চেস্ট পেইন মনে হচ্ছে একদম হার্টের, ট্রপোনিন একদম নেগেটিভ, তার মানে তার আসলে এটা হার্টের না। দেখতে হবে তার গল ব্লাডারের কোনো প্রবলেম আছে কিনা, অথবা পেপটিক আলসার ডিজিজ কিনা, অথবা লাংসের নিউমোনিয়া বা অন্য কোনো প্রবলেম কিনা। এটা এই ধরনের জিনিসগুলো। আর যেটা ইম্পর্টেন্ট যে টেস্টগুলো যেন রেগুলার এখানে হয়। রিয়েজেন্টের অভাব, এই যে লক্ষ লক্ষ রোগী ট্রিটমেন্ট করতে গেলে আপনি যা প্রজেকশন দিবেন বা যে পরিমাণ টাকা আপনাকে বরাদ্দ হবে, সেই টাকা যে রিয়েজেন্ট আপনি কিনতে পারবেন সেটা কিন্তু শেষ হয়ে যাবে। ওই নুন আনতে পান্তা ফুরার মতো অবস্থা হয়। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের কাজ চলতে হয় এবং চালাতে হয়। কিন্তু স্যার মানে যেই বিষয়টি এখনো এক ধরনের সংকট এই হাসপাতালে আছে, যেটি হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, যে জীবন রক্ষাকারী ওষুধ, মানে এটির এখনো সংকট আমরা শুনতে পাই আর কি। মানে এইখানে আপনারা কি করছেন মানে এটির অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য? একই কথা, ফান্ড। জি, সহজ হিসাব তো, ফেলো করি মাখো তেল, আমার স্ট্রেপ্টোকাইনেসটা আমাকে দিতে হবে তো, এটা সবার জানা উচিত। একটা হার্ট অ্যাটাক হলে যত তাড়াতাড়ি স্ট্রেপ্টোকাইনেস বা টেনেক্টেপ্লেজ আপনি দিতে পারবেন, এটা হলো যে রক্তের টুকরা জমাট বেঁধে যে ধমনীটা বন্ধ করে দিয়ে হার্ট অ্যাটাক করিয়েছে, সেই রক্তের টুকরাটিকে গলিয়ে দিবে। আপনি যত কুইকলি এটা দিতে পারবেন তত এটা ইফেক্টিভ। কাজেই 1 ঘন্টার মধ্যে যদি দিতে পারেন এটা 70-80% ইফেক্টিভ। যদি এটা 6 ঘন্টা পরে দেন সেটা কিন্তু 40%-50% হয়ে গেল। যেটা এটা 12 ঘন্টার মধ্যে, ধরেন 8 ঘন্টা 9 ঘন্টা পরে দিলেন, এটা বড় জোর 30% ইফেক্টিভ বা 40%, এর বেশি না। এই যে কুইকলি দেওয়া, সেটার জন্য কি করতে হয়? রুগী আসতো, এখন রুগীকে বললাম এটার দাম এখনো অত বেশি না, 1000-500 মতো। তো সবার কাছে তো টাকা থাকে না, একমাত্র এই হাসপাতালে 24 আওয়ার কিন্তু স্ট্রেপ্টোকাইনেস অ্যাভেলেবল করা হয়। এখন যেটা মুশকিল, প্রতিদিনই তো একটা বরাদ্দ থাকে,
রুগী যখন ঢেউয়ের মতো আসতে থাকে তখন কিছু তো ঘাটতি হবে। কিন্তু আরেকটা যেটা আমি বলি, সবাইকে কেন দিতে হবে? যার সামর্থ্য আছে সে কেন কিনে নিচ্ছে মানে না? সেই বাছাই আপনারা করেন কিনা, কাকে বলেন আর সেটা কাকে করার বলেন চেষ্টা না? করা হয়। যে আমাদের প্রায়োরিটি হলো এটা গরিব রুগীর জন্য। জি, প্রায়োরিটি যে কিনতে পারবে না ফার্স্ট তাকে দিতে চাইবো। মানে সবাইকেই দিবেন ব্যাপারটা তো এরকম নাও আসলে। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের যখন অ্যাভেলেবল থাকে তখন আপনারা আমরা দিচ্ছেন। বলি না সবাইকে দাও, কারণ এটা যত দেরি করব ও আনতে যে আধা ঘন্টা দেরি হবে, রুগীর ক্ষতি হবে, দিয়ে দাও। তার হয়তো এই টাকা একটা- আছে কিন্তু রোগীর ক্ষতি এই হলো। একটা জায়গায় আমি সবসময় বলি যে এই একটা জায়গা বাংলাদেশের সর্বত্র স্টেপটোকাইনেস ফ্রি হওয়া উচিত। আমার ঢাকা মেডিকেলে যেটা প্রবলেমে পড়তাম, ডেইলি 4টা বা 5টা স্টেপটোকাইনেস দিত, রুগীতে ভর্তি হচ্ছে 10টা বা 12টা। এখানে কতগুলো ভর্তি হয়, কতগুলো লাগে স্যার প্রতিদিন? এখানে গত বছর স্ট্যাটিস্টিক্স হলো ডেইলি অ্যাডমিশন হলো 350-এর উপর, 385 বোধ হয়েছিল। আচ্ছা, এটা ভেরি করে, কোন কোন মাসে একটু কম, কোন সবার মাসে কি স্ট্রেপ্টোকাইনাস লাগছে? না না, নানা রকম রুগী। আচ্ছা, নানা রকম। সিসিউতে যেখানে রুগীরা ইন করতেছে, আমি ফেব্রুয়ারি 4 তারিখের স্ট্যাটিস্টিক দেই। আমার সিসিউ হলো 38 বেডের। সেই 38 বেডের সিসিউতে একদিনে ওই ফেব্রুয়ারি 4, 2024 155টা পেশেন্ট হ্যান্ডেল হয়েছিল। একদিকে রুগী আসছে, অ্যাসেস করছে, করে তাকে যদি ওখানেই রাখতে ওখানে রাখছে, ট্রিটমেন্ট দিচ্ছে, না হলে তাকে ট্রিটমেন্ট দিয়ে ওয়ার্ডে বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা পোস্ট সিসিউতে পাঠাচ্ছে। আরেকদিকে যে রুগীর ছুটি দেওয়ার মতো মনে করলে ছুটি দিয়ে দিচ্ছে। এই যে শিফট করে করে 38 বেডের ইয়েতে 155টা পেশেন্ট হ্যান্ডেল করে, মানে কি? তার মানে হিউজ নাম্বার অফ পেশেন্ট ফ্লোরে রেখে কিন্তু চিকিৎসা হচ্ছে। জি। উপায় নেই, রুগীকে আমরা ফেরত দিতে পারবো না। আপনি অন্যখানে, এই যে আমরা হার্ট ফাউন্ডেশন এত সুনাম করি, হার্ট ফাউন্ডেশনের বিছানা থেকে তারা ভর্তি করে, লিখে দিয়ে দুঃখিত বিছানা খালি নেই। আমাদের সে কথা বলে নিউরোসায়েন্সে তো করে না স্যার, করে সরকারি না। হাসপাতালে। আমার এখানে যদি আমি সেটা করি, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে প্রাণহানি আমার বাড়বে। কেয়ারের লেভেলটা 25% মুহূর্তে বেড়ে যাবে। বাড়বে, কিন্তু আবার অনেক মানুষ কিন্তু- যারা পারবে না তারা তো কিন্তু মারাও যাবে। অসংখ্য মানুষ মারা যাবে। মারা যাবে। এখানে ডেথ রেট গত বছর ছিল 6.6%-এর মতো। বলা হয় আমরা চিকিৎসা করি না, মাত্র 6.6% ডেথ রেট। এটা অবিশ্বাস্য ব্যাপার। যদি কেয়ার না করলে এটা সম্ভব হয়? হুম। তাই তো হচ্ছে। স্যার, এই যে আপনি মৃত্যুর প্রসঙ্গ আনলেন, আমাদের বাংলাদেশে একটি সীমাবদ্ধতা সব হাসপাতালে আমরা দেখি যে রোগী কেন মারা গেল সেটার ইভ্যালুয়েশন হয় না, বা হলেও এটি নিয়ে কোনো পর্যালোচনা, পর্যবেক্ষণ বা কোনো একটা টিম এটি নিয়ে একটা রিপোর্ট করছে, এটি সাধারণত কম দেখা যায়। মানে এটি জাতীয় হৃদরোগে আসলে এই ক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এটা আসলে কিন্তু হয় না, কথা ঠিক না। জি। এই মর্টালিটি রিভিউ কিন্তু সর্বত্র আছে, বিশেষ করে মেডিকেল কলেজগুলো আছে। কিন্তু স্যার এটা কত Weekly- গুরুত্ব নিয়ে করা হয়, বা পরবর্তী বছরে এটার? যেটা করা হয় জি। সেটা হলো, বিশেষ করে ধরেন একটা প্রসিডিউর করতে গেলেন, মারা গেল, সেটা নিয়ে কিন্তু সবাই মিলে বসে, কেন হলো, কোন জায়গাটা ভুল হলো, এটা কি আমরা কি এড়াতে পারতাম, কোন জায়গাটা আমার ভবিষ্যতে খেয়াল হতে হবে, যেন মৃত্যুটা, আমাদের মৃত্যু সবারই হবে, কিন্তু মৃত্যুটা যেন একেবারে বেফজল না হয়। হুম। তার মৃত্যুর মধ্যে দিয়ে অন্যদের জন্য কিছুটা উপকার আমরা করার সামর্থ্য অর্জন করি। মর্টালিটি রিভিউর কাজ কিন্তু সেটাই, আমি সারা দুনিয়াতে এটা খুব গুরুত্ব দিয়ে করা হয়। হুম। ইম্পর্টেন্ট যেটা, যে আপনার যে যে এই লক্ষ লোকের 6.6% কিন্তু অনেক রুগী, আমরা কি সব করতে পারবো? অসম্ভব ব্যাপার, করতে পারবো না। হুম। কিন্তু যেটা বড় প্রবলেম, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন অনেকগুলা হচ্ছে খুব এক্সপেন্সিভ, সেগুলো কি আপনি তাৎক্ষণিকভাবে পাচ্ছেন না। সাপোর্ট স্টাফ, টেকনিশিয়ান, নার্সেস, হুম। নার্স থাকার কথা, ডাক্তার একজন থাকলে নার্স থাকার কথা 3 জন, তিনজন। আপনার কি সেটা আছে? একজনও তো নাই। আমার হিসাব হলো 1:1 তো না। নাই। তাহলে সেটাই। কাজে ওই লিমিটেশন আমাদের থাকবে। আমাদের চেষ্টা হওয়া উচিত খালি নাই হায় হায় কিছু নাই করা না করা। হুম, হুম, হুম। আমার যেটুকু আছে সেটুকুর মধ্যে থেকে আমি কিভাবে এফিশিয়েন্ট এই রিসোর্সটা ইউজ করে কতটুকু ভালো জিনিস দিতে পারি, হুম। এবং পরবর্তীতে প্ল্যান করা আরেকটু কী করে ভালো করতে পারি। আমার এক লাফে বেশি ভালো হওয়ার দরকার নেই, হুম, আমি স্টেপ ওয়াইজ আস্তে আস্তে কতটুকু ভালো করতে পারি। হুম। আর এটা কিন্তু একটা ইনস্টিটিউট, এটা একাডেমিক হাসপাতাল। এই যে এখানে যে ডাক্তাররা তৈরি হবেন, তারা কিন্তু সারা দেশে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারির হুম। সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। তাদের ট্রেনিংটা প্রপার করা, এটা কিন্তু একটা বড় কাজ এই ইনস্টিটিউট। হুম, হুম। এবং সেটার জন্য আবারও সব জায়গায় বলছি,
ফান্ডিং ফান্ডিং ফান্ডিংয়ের ইনএডিকুয়েসি ইভেন ইন একাডেমিক সাইড একটা বড় ব্যাপার। এবং যেটা হয়, আমাদের তো অটোনমি নাই, আমাকে ফান্ড দেওয়া হচ্ছে না যে তুমি এটা তুমি প্রয়োজন মতো করো, আমাকে সব কিছুতে অনুমোদন নিয়ে নিয়ে করতে হচ্ছে। ওই যে বলছিলাম দীর্ঘসূত্রিতা যে কি জিনিস সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমার হসপিটাল আমি করতে পারছি না, কিন্তু আমি এখানে এফিসিয়েন্টলি আমার কাজ করাই নিচ্ছি, কিন্তু যে জায়গাটা আমার হাত নেই, ডিডি অফিসে যেতে হচ্ছে, মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, এই যে ফাইল যে স্টেপ ওয়াইজ ক্রস করিয়ে নেয়া, সেটা তো আপনি চাইলে এটা ওই যদি জট করতে আমি পারছেন গিয়ে না। ওখানে গিয়ে করাতে হয়, আমার লোক গিয়ে করাতে হয়, তাহলে ওখানে অফিসের দরকারটা কি? এই জায়গাটা আমরা যদি আরো স্ট্রিমলাইন করতে পারি সবাই মিলে বসে, তাহলে অনেক ভালো হয়। আমি আবারও বলছি, অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, আমার অডিট হওয়া উচিত খুব ভালো করে, কিন্তু আমাকে অধিকার দাও যাতে কাজটা আমি চট করে সিদ্ধান্ত নিয়ে করতে পারি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনা করছি। স্যার আপনার কাছে জানতে চাই যে প্রাইমারি পিসিআই এর ব্যাপারে আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, মানে এই সিদ্ধান্তটা আসলে কি? প্রাইমারি পিসিআর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস কি, একটা রুগী আসলো, তাকে কনভিন্স করা তোমার ট্রিটমেন্ট হচ্ছে এখনই ক্যাথল্যাবে নিয়ে যাওয়া, যে দেখা কোথায় ব্লক আছে ব্লকটা ছুটিয়ে দেওয়া। তার মানে তার স্ট্যান্ড লাগবে, তার কিছু ওষুধপত্র লাগবে, বেলুন লাগবে, ওয়্যার লাগবে, তার মানে ওই জিনিসগুলো কেনা লাগবে। সেটা যদি আমার হসপিটাল তাৎক্ষণিকভাবে দিতে না পারে, রুগীরা কি এগুলা সব মিলে একটা রুগীর জন্য খরচ পড়ে যাবে 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকা নিয়ে কি আমরা কি ঘুরে বেড়াই? তা তো না। তাহলে তার জন্য এটা করতে হয় কি, সরকারিভাবে করতে হয়। আমার সরকারিভাবে স্ট্যান্ড প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কেনা ছিল, সেগুলো শেষ। আমি নতুন তহবিল পাওয়ার পরে সেটা কেনা শুরু করব। এই সবে মাত্র কিছুদিন আগে আমি পেয়েছি, আমি বহু কষ্ট করে তদবির করে 6 মাস পরে সেটা অনুমতি পেয়েছি। আমার কিন্তু ফান্ড এখন আমার হাতে আসেনি। আমি টেন্ডার প্রক্রিয়া শুরু করছি, এখন জুন মাসের মধ্যে সেটা কিনে আমাকে এই জিনিসগুলো ঢুকাতে হবে। আমি পারবো কিনা জানি না, কিন্তু আমাকে সেটা করতে হবে, নইলে কিন্তু আমি টাকাটা কাজে লাগাবো না। এটাই হলো প্রবলেম, যে আমার জিনিস না থাকলে আমার এক্সপার্টাইজ আছে, কিন্তু তারা কি করবে, কি লাগাবে? এবং এটা যদি ইন্স্যুরেন্স থাকতো, যে রুগী এখন সামান্য 20,000 টাকা দিচ্ছে, বাকিটাকে সে ধীরে 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 দিবে। আমাদের সিস্টেম তো সেটা নেই। কেউ তো ঋণও দিচ্ছে না, রোগীকে কেউ ঋণ দিচ্ছে না। সেটা রোগীকে দিলে কিন্তু সে টাকাটা ফেরত দিতে না, কিন্তু তার নিশ্চয়তা কি? আমাদের দেশের কালচার হলো, আমি যত বড় বেশি পারি ঋণ নিব, আমি সেটা ফেরত দিব না। সেটাই আমাদের নেতৃস্থানীয় লোকজন সেই কালচারটা তৈরি করে গেছে। স্যার একটি বিষয়, এই পট পরিবর্তনের পরে যারা এখানে ছিলেন বা ট্রান্সফার হয়েছেন, একটা মনোকষ্ট তো তাদের আছে। তারা বলার আবার চেষ্টা করেছেন যে এটির কারণে চিকিৎসা সেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। আপনি এটার সাথে একমত কিনা? ওই আমার পরিসংখ্যান নিয়ে কথা বলে না, জি, একবার এরকম আসলো, আমি বললাম ভাই খুবই আসলে তারা ঠিক বলেছেন। ওনারা চলে যাওয়ার পরে মৃত্যুর হার কমে গেছে, ওনারা যাওয়ার পরে রোগীর হাসপাতালে ক্লিনিনেস বেড়ে গেছে, রুগীর প্রতি মনোযোগ দেওয়াটা বেড়ে গেছে। যে ভালো ছেলেটা ট্রিটমেন্ট করতো আর মুখ বুঝে গাল খেত, সে এখন মনে আনন্দে কাজ করে আরও বেশি করে কাজ করতে পারছে। ওনারা চলে যাওয়া এটা ভালো হয়, তার জন্য আমাকে দায়ী করা হয়, আমি দায়ী হতে রাজি আছি। দেশের জন্য যা প্রয়োজন আমি করব। ব্যক্তি স্বার্থে যারা এইসব কথা বলেন, তাদের প্রত্যেককে সবচেয়ে দূরবর্তী প্রান্তে পাঠিয়ে দিয়ে বলা উচিত, তুমি দেশপ্রেমিক হলে করে দেখাও এখানে কি করতে পারছো, তুমি যে এত এক্সপার্ট, তোমার এক্সপার্টাইজ দেখাও। আমি ঢাকা মেডিকেলে যখন গেছি, ঢাকা মেডিকেলে তখন কোনো পিসিআই হতো না, কোনো ইন্টারভেনশন হতো না, অল্প কয়েকটা অ্যাঞ্জিওগ্রাম হতো, 1-2টা পেসমেকার হতো, 1-2টা পিটিএমসি, দ্যাটস ইট। আমি যখন ছেড়ে আসছি, তখন বছরে ওখানে 1000-এর কাছাকাছি অ্যাঞ্জিওগ্রাম হয়, 300-র কাছাকাছি পিসিআই হয়, পেসমেকার হয়, ভালভুলোপ্লাস্টি হয়, ডিভাইস লাগানো হয়, কি হয় না, সবই হয়। আমাকে কি গভর্নমেন্ট আলাদা করে ফান্ড দিয়েছে? কিছু দেয়নি। কিন্তু আমি সেটা চেষ্টা করে আমার কলিগদের নিয়ে সবাই মিলে কিন্তু কাজটা করার ব্যবস্থা করেছি। আমি একা করেছি? ডেফিনেটলি না, সবাই মিলে করার ব্যবস্থা করেছি। এখন দেখা, যারা এত বড় বড় কথা বলে, তারা কি করে মনে করেন যে এই দেশের জন্য তারা এসেনশিয়াল? আমরা কেউ এসেনশিয়াল না। আমি আজকে আছি, কালকে চলে যাবো, আমি এসেনশিয়াল না, আরেকজন আসবে। কিন্তু আমি সিস্টেম তৈরি করে যেতে চাই, যাতে এই দেশের মানুষ চিকিৎসা সেবাটা
কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর যেন নির্ভর না করে, সিস্টেমের কারণে যেন ভালো চলে হাসপাতালটা, শিক্ষাটা যেন ভালো চলে, যেন এ দেশে মানুষ ভবিষ্যতে ভালো ডাক্তার পায়, ভালো চিকিৎসা পায়। এবং অবশ্যই ফান্ডিং একটা বড় ব্যাপার। আগের কেউ কি এটা চেষ্টা করে ফান্ডিং আনতে পারতেন না? এই যে জিনিসগুলো নষ্ট হয়ে আছে, বছরের পর বছর একটা সিসিউ চালু হচ্ছে না। 3 বছর ধরে আমি এসে দেখতে পেয়েছি সিসিউ চালু হয়নি। এবার হয়তো জুন মাসের মধ্যে এটা চালু হবে। এটার জন্য আমাকে কি দৌড়াদৌড়ি করতে হয়েছে আমি জানি। স্যার, এই যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চিকিৎসকদের পক্ষ থেকেও দেখি যে রাষ্ট্রের টাকার বাইরে জাকাত বা অন্যান্য মাধ্যম থেকে ফান্ড জোগাড় করা, এটি বিভিন্ন বিভাগ আসলে করে থাকে। হাসপাতালের জন্য কি আপনি এরকম কোনো উদ্যোগ নিয়েছেন? সেদিন আমি একটা পরিসংখ্যান নিচ্ছিলাম। আমার এখানে দেখবেন যে রুগীরা এখন ডাক্তারদের রুমে ঢুকতে, ওখানে এসি লাগানো আছে, সে এসির মধ্যে বসে তার দুঃখ কষ্টের কথা বলতে পারছে। আমার এখানে দেখবেন বাইরে লাল লোহার চেয়ারগুলো বসানো আছে। আচ্ছা, এগুলো আমার হাসপাতাল সরকারিভাবে কিনতে পেরেছে, পারেনি। কর্পোরেট হেল্প নিয়ে কোম্পানিগুলোকে বলেছে, ভাই ডাক্তারদের পকেটে পয়সা দিও না, তুমি দয়া করে এই মানুষের জন্য এই কাজগুলো করো। সবাই সাগ্রহে এগিয়ে এসছে। আমি সেদিন পরিসংখ্যান নিয়ে দেখলাম গত 6 মাসে এই যে মানুষের জাকাতের টাকা এবং এই কর্পোরেট ফান্ড দুটো মিলে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ফান্ড, যেমন সিটি ব্যাংক আমাকে 20 লাখ টাকা দিল, সেটা দিয়ে আমি কিন্তু কতগুলো ডিভাইস কিনে ফেললাম, যে মানুষের পেসমেকার কিনে ফেললাম, যে মানুষের কাজে লাগানোর জন্য। এরকম করে প্রায় 1.5 কোটি টাকার উপরে আমি আইদার ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল 1.5 কোটি টাকার উপরে জোগাড় করেছি। আমি নিজে অবাক হয়ে গেছি যে এই যে তিলে তিলে চেষ্টা করে যে 6 মাসে এইটুকু পেয়েছি, আমি কিন্তু এটা আশা করি। মানে তারাও তো সানন্দে দিয়েছে, এমন তো না দিয়েছে। পরিচালক তাদেরকে প্রেসার দিয়েছেন, এরকম কোনো বিষয় আছে কিনা? আমি ওখানে গিয়ে তাদের ওষুধকে আমি লিখবো তা তো না। তারা দেখছেন এখানের যদি মানুষ সেবা পায়, তাদের নিজের আত্মীয় পাচ্ছেন বটেই। এবং এই দেশটা তো আপনার আমার সবার, আর কর্পোরেট সিএসআর তো আছেই। আমি একটা জিনিস খুব আশা করতাম, যদি এখানকার অনুদানটা বিশেষ করে ব্যাংকগুলো থেকে তাদের এই অনুদানটা যদি ট্যাক্স রিবেট পাওয়া যেত, আচ্ছা, আমরা কিন্তু অনেক অনুদান পেতাম, আরো বেশি দান পেতেন। এবং তাহলে কিন্তু সেটা হওয়া উচিত না স্যার, যেহেতু এটা হাসপাতাল। না, এটা কিন্তু এনবিআর এটা অনুমোদন না দিলে তো হয় না। এখন এনবিআর এর ওনার যদি তাদেরও তো আরো অনেক বিষয় আছে। আমি ভাবছি ওনাদের কাছে আমি অ্যাপ্রোচ করব যে আপনারা এটা করেন। আমি বারবার বলি আপনারা এসে অডিট করেন, শক্ত অডিট করেন, খোঁজ নেন কোথায় টাকাটা কিভাবে খরচ হচ্ছে। আমার কোনো আপত্তি নেই। স্যার, আমি প্রশাসনিক আরো দুটো বিষয় জানতে চাই। যে হাসপাতালে বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে বা স্বাস্থ্য বিভাগও বলার চেষ্টা করেছে যে চিকিৎসকদের মধ্যে দেরিতে আসার, তাড়াতাড়ি চলে যাওয়া, এই ধরনের একটা প্রবণতা আছে। কোনো কোনো হাসপাতাল তাদের বায়োমেট্রিক বা অন্যান্যভাবে এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল বা সফল হয়নি। আপনি হাসপাতালে এরকম কিছু দেখেছেন? মানে কি হয় সবখানে অ্যাকাউন্টেবিলিটি থাকার একটা বড় শর্ত কি, সময়মতো উপস্থিত থাকে। এবং আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে হবে, ঢাকা শহরের রিয়ালিটি এটা। সেটার জন্য আপনি 8টার জায়গায় 8:30 আসতে বাধ্য। আমি কিন্তু সেটা মেনে নেব। জি, আমি মেনে নেব, বলবো ঠিক আছে তুমি 8:30টার সময় আসছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি বাকি সময়টুকু কাজটুকু ঠিক মতো করো এবং আরেকটা আগে যেও না, তাহলেই তো হলো। এই জিনিসটা সবার মনে যদি ওই অনুভূতিটা জাগানো যায় যে এটা কিন্তু আপনার আমার সবার হাসপাতাল বটেই। এটা আমি যেটা বাংলায় বলবো যে আমার লক্ষ্মী, আমার রুটি রোজগার, আমার সুনাম, আমার দক্ষতা অর্জন, আমার পড়ালেখা এখান থেকে হচ্ছে। এটার প্রতি আমার মন থেকে, হৃদয় থেকে ভালোবাসা থাকতে হবে এবং দায়িত্ববোধ থাকতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে স্যার, এটা কি দেখেছেন আমি সেটা জানতে চাচ্ছি। মানে সেটাই বলছি। জি, সেদিন আমার একজন কলিগ ও প্রফেসর, সে বলছিল আমাকে যে স্যার এখন কিন্তু কাজ করতে আমরা অনেক ফ্রি হয়ে কাজ করি, কারণ আমরা জানি যে কাজ করতে গেলে যখন প্রবলেম হবে আপনি আছেন হেল্প করার জন্য। ওই এনভায়রনমেন্টে যদি আপনি তৈরি করে দেন যে আপনি কাজ করলে তার প্রশংসা পাবেন, বিপদে পড়লে সাহায্য পাবেন এবং কালেকটিভলি সবাই মিলে আমরা কাজটা উদ্ধার করব। তার জন্য আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে শাখা আছে, এই যে আমি বারবার ক্লিনিক্সের কথা বলেছি, তার মূল চালিকা শক্তিকে আমার ওয়ার্ড মাস্টাররা। তাদেরকে আগে কি আমরা কোনো গুরুত্ব দিয়েছি? দেইনি। আমি শুধু ব্যক্তিগত কাজের জন্য 1-2জনকে গুরুত্ব দিয়েছি। কালেকটিভলি যে 8-10জন যে ওয়ার্ড মাস্টার আছেন, তারা এক এক জায়গায় এক একজন দায়িত্বে আছেন, সেটাকে আমি তার দায়িত্ববোধটাকে প্রশংসা করেছি। তাকে আমি বলেছি তোমার এই কাজটা এরকম করলে ভালো হয়।
তুমি নিজে বলো কিভাবে এই কাজটা করলে ভালো হয়, তার কি ওপিনিয়ন নিয়েছি। এই কাজটা করাটা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এটা আমাদের বড় কাজ। আমরাই শুনেছি যে শুধুমাত্র প্রশাসনিক কাজের সুবিধার জন্য আপনি এরকম একটা লোককে খুঁজে নিয়ে এসেছেন, মানে এটি কেন করেছেন? ডেপুটি ডিরেক্টর যে বলছেন, জি ডেপুটি ডিরেক্টরের মেইন কাজটা হলো পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশন। জি আমাকে ডেইলি 200-র উপরে সিগনেচার করতে হয়। আপনি কি প্রত্যেকটা কাগজ কি ডিটেল দেখতে পারবেন? সামবডি হ্যাজ টু দেয়ার যে এটা চেক করবে। স্ক্রিন করবে, দেখবে। এবং এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে। একজন ডিরেক্টরের কাজের পরিধি অনেক। আমাদের ক্ষেত্রে আরও মুশকিল হলো, আমি কিন্তু 1 নম্বর ডিরেক্টর, তার মানে অ্যাডমিনিস্ট্রেটর, 2 নম্বরে একজন টিচার, তার মানে আমাকে কিন্তু ক্লাসও নিতে হচ্ছে, বটে। 3 নম্বর আমি ক্লিনিশিয়ান, তার মানে আমাকে রুগীও দেখতে হচ্ছে। একের মধ্যে 3। সেটা যে কি স্ট্রেসফুল, সেটা এখানে যিনি থাকেন ঠিক মতো করতে গেলে সেটা এখানে না থাকলে এটা বোঝা যায়। আমাদের যে টাকা দুর্নীতিতে শেষ হয়ে যায়, বাজেটে বলি, হাসপাতালে বলি, মানে সেই ধরনের ঘটনা এখানেও ঘটেছে কিনা, বা এটাকে আপনি নজরদারির মধ্যে আনছেন কিনা ভবিষ্যতে যেন এটা না আনলে পরে তাহলে অ্যাকাউন্টেবিলিটি কথাটা বারবার কেন আসে? অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে সেইটা একটা বড় জিনিস, এই জন্যই ডেপুটি ডিরেক্টরের কথাটা আসছে, তাই না? এরকম কি কখনো হয়েছে যে একজন ডেপুটি ডিরেক্টরকে আপনি খুঁজছেন যে প্রশাসনিকভাবে দক্ষকে এবং সততার দিক থেকে কে এগিয়ে? এক্স্যাক্টলি, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এমন একজনকে যেন পাই যে কাজ করার সময় আমি নিশ্চিন্তভাবে তার উপর দিয়ে রাখতে পারি যে এখানে গ্রস কোনো ইরেগুলারিটি হবে না। দেখো, ভুল করা আর ইচ্ছাকৃতভাবে দুর্নীতি করা দুটো কিন্তু একেবারে আলাদা জিনিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সরকারি হাসপাতালে এমনও ঘটনা ঘটেছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অন্য নামে ছিল, তার আগের উপাচার্যরা বা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে 2 মাস 3 মাসের মধ্যে একটি কেনাকাটাকে কেন্দ্র করে তারা পদ রেখে চলে গেছেন, আপনি জানেন তাদেরকে। মানে আপনার ক্ষেত্রে যদি এরকম হয়, আপনার যেহেতু অন্যরকম একটা ইমেজ সবাই জানে, অন্তত দুর্নীতির সঙ্গে আপনার যে জিরো টলারেন্স বা সম্পর্ক নাই, এই বিশ্বাসটা মানুষের আছে, আপনি ওই অবস্থায় পড়লে কি করবেন? আসলে সবচেয়ে বড় জিনিস বলি, জি। এখনকার যে প্রেক্ষাপট, জুলাই আন্দোলনের ফসল কিন্তু এই প্রেক্ষাপট। জি। এই জন্য আমি কিন্তু এই জায়গাটায় অনেক ফ্রিডম নিয়ে কাজ করি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখনোই আমাকে কোনো অন্যায় অনুরোধ উপরোধ করছেন না। এটা একটা বিরাট সুবিধা, আমি এই সুযোগটা পেয়েছি। জি। আমি তো ওই পরিস্থিতিতে না পড়লে পরে আমি জানি না আমি কিভাবে রিয়েক্ট করবো। বটেই। তবে একটা কথা সুদা বলি, আমি বলেছি যে এই দুনিয়া আমরা কেউ এসেনশিয়াল না, এই জবটা আমার জন্য এসেনশিয়াল না। কাজেই আমি যেটা বলবো, যতটুকু পারি আটকাবো, যদি আটকাতে না পারি আমি প্রকাশ্যে সব কিছু বলে ছেড়ে দিই। আরও একটি বিষয় যদি স্যার পরিষ্কার করে জানি, যে আমরা বিগত দিনে এমনও দেখেছি যে পরিচালকেরা তাদের পদ এক্সটেনশন করার জন্য চেষ্টা করেছেন, এটি কি আপনার কাছ থেকে কখনো হবে? আমরা কি সেটা এক্সপেক্ট করি? এটা তো আমাকে করাটা ঠিক হলো না। গভর্নমেন্টটা আমাকে রিটায়ারমেন্টের 1.5 মাস আগে দিয়েছিল, আমি তো এটা নিতে চাইনি। আমি শর্ত দিয়েছিলাম যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে সময় দিতে হবে। আগে আপনি যদি চান এই প্রতিষ্ঠানকে আমি চেঞ্জ করব, আমাকে সময় দিবেন, আমাকে লোকবল দিবেন, আমি যাদের চাই সেরকম লোকবল দিবেন এবং আমাকে অধিকার দিবেন। তারা কিন্তু 3টি আমাকে দিয়েছে। এবং কেউ কেউ আশা করছে যে আপনি তো ভালোই চালাচ্ছেন, আপনাকে 2 বছর এক্সটেনশন দিয়ে আপনাকে চুক্তিভিত্তিক এখানে দিয়েছে, আপনি পরে থাকবেন। আমি বলি মাফ চাই, কারণ এই 2 বছরে আমার উপর কি স্ট্রেস যাচ্ছে জানি। আমার টার্গেট হলো আমার আমলামের, এটা হলো আমার শিক্ষা কেন্দ্র, আমি এখান থেকে কার্যলিস্ট হয়েছি। এটাকে একটা স্ট্রিমলাইন করে একটা ঠিক মতো পরিচালনা একটা সিস্টেম তৈরি করে আমি সম্মান নিয়ে চলে যেতে চাই। আপনি এর আগেও এই প্রতিষ্ঠানে আপনার আসার ব্যাপারে একটা গুঞ্জন ছিল যে আপনি হয়তো পরিচালক হচ্ছেন, যে সময় আমরা শুনেছি যে আপনি এটা অ্যাপ্রিসিয়েট করেননি, আবার এখন আপনি আবার জুলাই স্পিরিটের কথা বলছেন। আবার অনেকে হয়তো মনে করে যে আগামী দিনে হয়তো বিশেষ কোনো দল সরকার গঠন করবে, তাই হয়তো আপনি এসছেন। মানে এই জুলাইয়ের যে স্পিরিটটা, শুধুমাত্র এখানে দুর্নীতি মুক্ত হওয়া, বৈষম্য মুক্ত হওয়া, নানান স্পিরিট আছে, কিন্তু আপনি কি সেটার কারণে আসলে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন? আপনার এক্স্যাক্টলি, যদি আমি তাই বলছি। জি, আমি বলছি যে জুলাই প্রেক্ষাপটের কারণে আমি এই ফ্রিডম নিয়ে এই কাজগুলো করতে পেরেছি এবং চেঞ্জগুলো আনার চেষ্টা করতে পেরেছি। এবং আবারও বলছি, আমার উপদেষ্টা মহোদয়, তার বিশেষ সহকারী, ওনাদের যে অ্যাটিচিউডটা, ওনাদের
একটা ভালো কিছু করার যে আগ্রহটা, সেটা কিন্তু আমাদের বিরাট একটা চালিকা শক্তি। আপনি তার সেটা মানে কি যদি না ভেবেছেন যে থাকতো আগে এবং আপনি পারতেন না, সেটা যদি আসতেনও? আমার ধারণা আমি অতটা পারতাম না। কতটা পারতেন না? আমার যা নেচার, আমি যেখানে গিয়েছি সিস্টেমের মধ্যেই তো আমি চেঞ্জ করেছি। বটেই। ঢাকা মেডিকেলে তো আমি ওই সিস্টেমের মধ্যেই ছিলাম, সেখান থেকে তো আমি চেঞ্জগুলো করতে পেরেছি। তাহলে এখানে পারতাম না তা নয়, হুম। কিন্তু এখন যতটুকু ফ্রিডম নিয়ে করতে পেরেছি, আমার ধারণা সেটা পারতাম না। আপনার কাছে শেষ প্রশ্ন যে যতদিনই আপনি এখানে থাকেন, মানে সেটি তো আসলে সময় বলে দেবে আসলে, আপনি কি কি করে রেখে যেতে চান, আর কি কি এখনো করতে পারেননি যেগুলো আসলে আপনি হাতে নিয়েছেন বা করবেন? একটা বড় জিনিস, যেমন কিছু এসেনশিয়াল ওষুধগুলো রুগীরা যেন এসে তার নিজের পকেটে খরচ করতে না হয়, যেন আমরা প্রোভাইড করতে পারি ইনস্ট্যান্টলি। প্রাইমারি পিসিআইটা যেন ওয়াইড স্প্রেড অ্যাভেলেবল করতে পারি। একাডেমিক সার্জারিতে আমাদের যে দীর্ঘসূত্রিতা আছে, কারণ হলো খরচ কম দেখে এখানে লম্বা লাইন, সেটা আমরা কি করে এফিসিয়েন্সিটা আরও বাড়াতে পারি। আমার ডাক্তাররা যারা কাজ করছে, একটা সার্জারিতে অফিস আওয়ার 2:30 শেষ, তাদের অপারেশন শেষ হতে যদি 4টা-5টা হয়, তাদের কি কোনো রিওয়ার্ড আছে, কোনো রিনিউমারেশন আছে, কোনো ইনসেন্টিভ আছে? কেন সে থাকবে? এই জিনিসগুলো থাকা উচিত। তার কিন্তু রুগীটা সেটেল করে এক্সটিবিট করে যেতে যেতে সেই 5টা বাজছে। সে এই যে অতিরিক্ত কাজ করছে, তাকে কি কোনো আমি কিছু দিতে পারছি? এই জিনিসগুলোর জন্য আমরা ব্যবস্থা করতে পারি। একাডেমিক দিকে যেন ভালোরাই ভালো ডাক্তার হয়ে বেরিয়ে আসতে পারে। যে ফোন শুনে আমার টিচার একজনকে পাশ করিয়ে দেবে, সেই যুগ যেন আর ফেরত না আসে। এবং আধুনিক যে চিকিৎসা পদ্ধতিগুলো আসছে, সেটার জন্য আরও আসে। আমার পূর্বসূরি কিন্তু একটা ভালো কাজ করে গেছেন। এখানে ওসিটি, আইভাস, এগুলো সবই কিন্তু রোটা, এগুলো সবই কিন্তু প্রসিডিওরগুলো, যেগুলো নতুন টেকনোলজিগুলো, উনি কিন্তু সেটা আনার এবং চালু করার ব্যবস্থা করে গেছেন। তার আগের পূর্বসূরি এই যে বিল্ডিংগুলো যে বেড়েছে, 450 বেড থেকে 1250 বেড হয়েছে, সেই বিল্ডিংগুলো তৈরি করার কাজ শুরু করে দিয়ে অনেক আগে যাওয়ার কাজ করে গেছেন। এটা কিন্তু তারা করেছেন। আমরা যেন প্রত্যেকে যার যার গুণ, ভালো কাজগুলো স্বীকৃতি দেই, তাদের যে ব্যর্থতা সেটাও যেন পরিষ্কারভাবে বলি। আবার সেই বলছি, অ্যাকাউন্টেবিলিটি। আমি অ্যাকাউন্টেবিলিটি মানে দোষারোপ করা না। অ্যাকাউন্টেবিলিটির একটা বড় অংশ হলো যে যেটা ভালো কাজ করেছে সেটার জন্য আমরা স্বীকৃতি দিই। এই কালচারটাও যেন আমাদের মধ্যে আসে। এগুলো হলো আমার স্বপ্ন। ব্রিগেডিয়ার মালেক স্যারের প্রসঙ্গ হঠাৎ মনে পড়লো, যেহেতু আপনার স্যার ছিলেন, এই ইনস্টিটিউট তার হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে, এবং দেখেন যে যেই চেয়ারে উনি বসতেন সেই চেয়ারে আপনি আজকে বসছেন। একইভাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যে চেয়ারে তিনি বসতেন সেই চেয়ারে তার মেয়ে বসেছে। তিনি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন। আমি একটি প্রশ্ন তাকে করেছিলাম যে আপনার কেমন লাগে, আপনি কিভাবে চালাচ্ছেন? মানে এটি কি আপনার মাথায় কখনো এসছে যে ওই দায়িত্বটা তার ছাত্র হিসেবে আপনি এসে পেয়ে আপনি মানে উনি যে স্বপ্নদ্রষ্টা ছিলেন, উনি যতটা বদলে দিয়েছেন বাংলাদেশের হৃদরোগের চিত্রকে, চিকিৎসার চিত্রকে, আপনি সেই রেসপন্সিবিলিটিটা কিভাবে বোধ করেন? আমরা ব্রিগেডিয়ার স্যারকে বলি ফাদার অফ কার্ডিওলজি অফ দ্য কান্ট্রি। জি। এটা এমনি এমনি বলি না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, স্যারকে দেখেছি সারা জীবন এই শ্যামলী 3 নম্বর গলিতেই থেকে গেল। উনি কি চাইলে গুলশান বনানীতে বাড়ি করতে পারতেন না? পারতেন তো। উনাকে কেউ যখন কোনো হেল্প করতে চেয়েছে, উনি ওনার প্রতিষ্ঠানের জন্য চেয়েছেন। উনি তার প্রতিষ্ঠানের জন্য নিজেকে খুব হাম্বল করে, খুব ছোট করতে কোনোদিন দ্বিধা করতেন না। নিজের জন্য কিন্তু কিছু চাইতেন উনি না। ছোট হয়ে তো বড় হয়েছেন। এক্স্যাক্টলি। আমার কাছে আদর্শ হলেন উনি। তুমি খেয়াল করে দেখবে, এই যে আমি বলছি যে 1.5 কোটি টাকার সাপোর্ট নিয়ে এসেছি, এই জন্য আমাকে কি হাত পাততে হয়েছে না? আমি কিন্তু পেতেছি। কার জন্য চেয়েছেন? রোগীর জন্য। আমি কিন্তু আমার ইনস্টিটিউটের জন্য চেয়েছি, আমার রুগীদের জন্য চেয়েছি, আমার জন্য না। এবং সেই জন্য আমার মনে কোনো দ্বিধা নেই। ওনাদের আদর্শগুলো কিন্তু এটাই হওয়া উচিত। এই যে ইব্রাহিম স্যার বার্ডেন করতে পেরেছেন, ব্রিগেডিয়ার মালেক স্যার এই প্রতিষ্ঠানটি এবং আপনার হার্ট ফাউন্ডেশন হাসপাতালের মতো এত অসাধারণ প্রতিষ্ঠান করতে পেরেছেন, এটার জন্যই। তারা কিন্তু নিজের জন্য চান নাই, তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানের জন্য চেয়েছেন, তারা দেশের জন্য চেয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত সেই জিনিসটা মনে রাখা, আমি আপনি কিছুই না, এই দেশটা অনেক বড়। দেশের জন্য যদি আমরা করে যাই, হয়তোবা সৃষ্টিকর্তা সেই জন্য আপনাকে আমাকে একসময় না একসময় রিওয়ার্ড দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি যতগুলো স্বপ্ন দেখছেন সেই প্রত্যাশা পূরণ হোক, সেই প্রত্যাশায় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ। প্রথমবার হয়তো কোনো পরিচালকের মুখে বারবার আমরা শুনছি যে তিনি নিজেই বলছেন যে কেউ কোনো প্রতিষ্ঠানের জন্য অবধারিত না, অনিবার্যও না, ইসেনশিয়ালও না। আবার একই সঙ্গে তিনি বলছেন অ্যাকাউন্টেবিলিটির কথা বারবার বারবার ঘুরে ফিরে বলছেন যে কোনো উদাসীনতার জন্য, কোনো অনীহার জন্য বা কোনো নেগলিজেন্সের জন্য, আমরা শব্দ যেভাবে বলি না কেন, রোগীর প্রাণহানি যেন না হয়, রোগীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আহ, সারা বাংলাদেশের একজন সমাদৃত একজন হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যেন রোগীরা সর্বোচ্চ সেবা এখান থেকে পায়। তিনি স্বপ্ন দেখছেন, আমরা আশা করছি তার স্বপ্ন হয়তো বাস্তবায়ন হবে, তারপরে হয়তো তিনি এখানে বিদায় নেবেন। তো এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।